যত দিন যাচ্ছে ততই বিএনপির সাথে অন্যান্য দলগুলোর দূরত্ব স্পষ্ট হচ্ছে। এবার দেশ কাঁপানো সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ না জানিয়ে চমকে দিল জামায়াত। এনসিপি সহ অন্যান্য দলগুলোকে আমন্ত্রণ জানালেও বর্তমানে দেশের শীর্ষ দল বিএনপিকে আমন্ত্রণ জানায়নি জামায়াত। তাতে অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে কি বিএনপি কোণঠাসা করতে সত্যি একজোট হচ্ছে জামায়াত, এনসিপি সহ অন্যান্য দলগুলো? এ বিষয়ে আরও বিস্তারিত থাকছে মূল আলোচনায়। দুপুর ২টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের সূচনা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজারো কর্মী সমর্থক অবস্থান নিয়েছেন উদ্যানে ও তার আশেপাশে। সমাবেশে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল দলীয় প্রতীক দাড়িপাল্লা। অনেকেই দাড়িপাল্লা ও মনোগ্রাম খচিত টি শার্ট ও পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন। বিকালের দিকে সমাবেশে যোগ দিতে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলগুলো। এনসিপির পক্ষ থেকে সমাবেশে সার্জিস ও আক্তার হোসেনকে যোগ দিতে দেখা যায়। সমাবেশে যোগ দেয় অন্যান্য ছোট ছোট দলের নেতারাও। তবে বিএনপির কোনো নেতাকে না দেখাতে অনেকে প্রশ্ন তুলেন, তারা কেন নেই? পরে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এ সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এমন খবরে অনেকে মন্তব্য করছেন, তার মানে জামায়াত বিএনপিকে কোণঠাসা করতে চায়। হয়তো অন্যান্য দলগুলোকে সাথে নিয়ে জোট গড়ে আগামী নির্বাচনে নিজেরাই সরকার গঠন করতে চায়। এসব সময় বলে দিবে। আপাতত জামায়াতের সমাবেশকে অবিশ্বাস্য হিসাবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। পোস্টে মাসুদ লিখেন, গুদারঘাট থেকে সকাল 11টায় বেরিয়েছি টিএসসিতে তরুণ লেখক ফোরামের প্রোগ্রামে জয়েন করতে। রাস্তায় কোনো গাড়ি নেই, সেই হাতিরঝিল থেকে মানুষজন হাঁটছে। হাজার হাজার মানুষ, তাদের গন্তব্য একটি রাজনৈতিক দলের সমাবেশস্থল, যেটা দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এখন আছি পল্টন মোড়ে, গাড়ি আর সামনে এগুচ্ছে না। তিনি আরও লিখেন, ১৬ বছর ধরে ন্যূনতম রাজনৈতিক স্পেস না পাওয়া দলের এমন সমাবেশকে অবিশ্বাস্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সমাবেশটি হয়তো একটি মিথ হয়ে থাকবে। অনেক গবেষণাও হবে হয়তো। ৭১ প্রশ্ন এড়িয়ে ভোটের রাজনীতিতে তারা কতটুকু সফল হয়, এখন সেটাই দেখার পালা। অপরদিকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি মোহাম্মদ মিজানুল হক বলেন, সৃষ্টি যার, শাসন চাই তার। অনেক শাসন দেখলাম, এবার আল্লাহর শাসন চাই। জামায়াতে ইসলামী ক্ষমতা এলে আল কোরআনের আলোকে দেশ চলবে। দেশে কোনো চাঁদাবাজ থাকবে না, সবাই সমান অধিকার ভোগ করবে। দেশে অপশাসন থাকবে না। ঢাকা মহানগর উত্তরের আরেক জামায়াত নেতা ইমরান হোসেন বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী দল। আমরা কোরআনের কথা বলি, কোরআনের দেখানো পথে চলি। আমাদের উদ্দেশ্য একটাই, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহর রহমতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মসজিদে যে কথা বলে, ময়দানেও সেই কথা বলে। জামায়াতে ইসলামী সবসময় কোরআনের পক্ষে আছে, কোরআনের পক্ষে কাজ করে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। বাংলাদেশের জামায়াতে ইসলামী চাই সৃষ্টি যার, আইনও চলবে তার। জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর বিধান অনুযায়ী শাসন চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সমাবেশে দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের বয়োজ্যেষ্ঠ প্রবাসী মাওলানা মওদুদ হাসান। তিনি বলেন, প্রায় ১.৫ কোটি মানুষ প্রবাসে বসবাস করছি। আমরা বাংলাদেশের নাগরিক। সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছেন। আমরা এদেশের অর্থনীতির চাকা সচল রেখেছি। আমাদের বলা হয় রেমিটেন্স যোদ্ধা। এই প্রবাসী বলেন, যারা টাকা পয়সা পাঠিয়ে এদেশের অর্থনীতি সচল রেখেছি, এই কোটি প্রবাসীদের ভোটের ভোটাধিকার দিন। জামায়াতের এ সমাবেশে দাবি জানাচ্ছি, আর বিলম্ব নয়, আর ওয়াদা নয়। এই বছর আগামী নির্বাচনে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করুন। আমাদের অধিকার অবশ্যই আমাদের দিতে হবে। গত বছরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মোহাম্মদ শাহ আলম অভিযোগ করেছেন, ভোট নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের কথা কেউ ভাবছে না। জামায়াতে ইসলামী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। শাহ আলম বলেন, একটা গুলি খাওয়ার পর আমার পা চলে যায়, কিন্তু আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে। 1 বছর কি মানবেতর অবস্থায় চলছি, কোনো সরকার আমার খোঁজ খবর নেয়নি। আমার এই খোঁজ খবর এবং সাহায্য জামায়াত ছাড়া আর কেউ করেনি। আরও অনেকেই জামায়াতের সমাবেশের প্রশংসা করছেন।
কবিয়াল বাঙ্গালী নামের একজন বলেছেন, জামায়াত সুশৃঙ্খলভাবে প্রোগ্রাম করে, এটা জানতাম, কিন্তু তাদের ম্যানেজমেন্ট ও কর্মীদের আবেগ নিয়ে আমার কোনো ধারণা ছিল না। প্র্যাকটিক্যালি কিছুটা বোঝার জন্য স্বচক্ষে দেখতে গেলাম। তাদের ম্যানেজমেন্ট সিস্টেম দেখে আমি আসলেই অবাক। সবচেয়ে ভালো লাগার জায়গা হলো লাখ লাখ লোক ঢাকায় আসার পরে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া। তিনি বলেন, 2006-এর পরে যে ইয়াং জেনারেশনটা জামায়াতে যোগ দিয়েছিল, আজ তারা যৌবনের দ্বার প্রান্তে। তারা কখনো বড় সমাবেশে উপস্থিত হতে পারেনি। সমাবেশ আগামীকাল হলেও এক বুক আক্ষেপের কারণে তাদের অনেকে রাতে উপস্থিত হয়েছেন। এক শ্রেণীর মুরব্বীরাও উপস্থিত হয়েছেন। তারা ছিলেন হাসিনার জেল জুলুমে অতিষ্ঠ। সমাবেশস্থলে এসে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারেননি। ফ্যাসিবাদ থেকে মুক্তির আনন্দে কেউ কেউ কান্না করছেন, কেউ তার অনুচ্চ কণ্ঠে স্লোগান তুলছেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মার্কাটা কি দাড়িপাল্লা। আমি দূর থেকে এসব দেখছিলাম আর মনে মনে নিজের বিবেককে জিজ্ঞাসা করতেছিলাম, তাদের এত আবেগের উৎস কি? জামায়াতকে সমর্থন করার অর্থ হল স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর তকমা পাওয়া। এরপরেও কেন তারা জামায়াত করে? এই প্রশ্নের উত্তর পেয়েছিলাম কয়েকদিন আগে। এক বড় ভাইয়ের ল চেম্বারে বসে আছি, এমন সময় এক লোক এসে সমাবেশের হ্যান্ডবিল হাতে ধরিয়ে দিল। তাকে বলেছিলাম, ভালো মানুষ কি জামায়াত করে? জামায়াত তো স্বাধীনতা বিরোধী দল। আমাকে অবাক করে দিয়ে সেই ভাই বলেছিলেন, আমার দলের নাম হয়তো জামায়াত, কিন্তু আমরা জামায়াত করি না, আমরা ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করি। তখন উপলব্ধি করলাম, শীর্ষ 6 জন নেতাকে ফাঁসি দিয়েও হাসিনা কেন জামায়াতকে নিঃশেষ করতে পারেনি। আরেকটা বিষয় উল্লেখ করার মতো, তা হল জামায়াতে ব্যক্তিকেন্দ্রিক কোনো প্রচারণা নাই। এত বড় আয়োজন, পতাকা ও প্রতীক ছাড়া কোনো ব্যক্তির ছবি নাই। তারা চেয়ারের আনুগত্য করে, কোনো ব্যক্তির নয়। কে আমির, কে সেক্রেটারি, এসব নিয়ে তাদের মাথা ব্যথা নাই, যার ফলে তাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হলেও নেতৃত্বের শূন্যস্থান পূরণ করতে সময় লাগেনি। সর্বশেষ আশ্চর্য হলাম, রিকশা দিয়ে ফেরার পথে রিকশাওয়ালা নিচ থেকে বলতেছিল, মামা, যে নমুনা দেখতেছি মনে হয় আগামীতে জামায়াত ক্ষমতায় আইব। তাকে বললাম, মামা, আপনি কি জামায়াতকে ভোট দিবেন? রিকশাওয়ালা বলতেছিল, ভাবছিলাম হাসিনা যাওয়ার পরে দেশটা ভালোভাবে চলবে, কোথাও চাঁদাবাজি ধান্দাবাজি থাকব না, কিন্তু কোনো পরিবর্তন তো হইল না, উল্টো আরও বাড়ছে। এ অবস্থায় জামায়াত ছাড়া বিকল্প কাউকে দেখছি না। রিকশাওয়ালা মামার কথা শুনে আমার কল্পনার ঘুম ভাঙল। আমরা জামায়াতের বিভিন্ন সিস্টেম বা কার্যক্রম নিয়ে যে সমালোচনা করি, তারা এসব বুঝে না। তারা এতটুকু বুঝে, জামায়াতের লোকেরা চাঁদাবাজি ধান্দাবাজি করে না। অন্যান্য দলের তুলনায় তাদের কাছে আমাদের জীবন ও সম্পদ নিরাপদ। বাসায় যাওয়ার গলিতে ঢুকলাম, চায়ের দোকানে টিভি চলছে। অধিকাংশ লোক শ্রমিক শ্রেণীর। সবার আলোচনার বিষয় আগামীকালে জামায়াতের সমাবেশ ও জামায়াত ক্ষমতায় আসলে দেশে কি কি পরিবর্তন হতে পারে তা নিয়ে। তখন আরেকটা ভুল ধারণা ভাঙল। আমরা যারা সমালোচনা করি জামায়াত প্রান্তিক স্তরে জনমুখী রাজনীতি করতে পারে না, এটা ঠিক। জামায়াত সর্বস্তরের লোককে তাদের দলে অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছে, কিন্তু তারা যে আদর্শ প্রচার করতে চায় সেটা পৌঁছাতে সক্ষম হয়েছে। কল্পনার ঘুমে ভাঙ্গন। দর্শক, জামায়াতের সমাবেশে আপনি কতটা মুগ্ধ? কমেন্টে জানিয়ে দিন অনুভূতি। আল্লাহ হাফেজ।